প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, চ্যানেলের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশন। দর্শক, আপনারা জানেন অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতা মাস। এই অক্টোবর মাস জুড়েই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরাও এর ব্যতিক্রম নয়। আজকে আমরা আলোচনা করব ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার মোহাম্মদ আবু সায়েম, তিনি সহকারী অধ্যাপক, সার্জিক্যাল অনকোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। তার পাশে আছেন ডাক্তার একরামুল হক জোয়ারদার, তিনি সার্জারি অনকোলজি বিশেষজ্ঞ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকেও স্বাগত। ধন্যবাদ। আমি প্রথমে যে বিষয়টা জানতে চাই যে আপনারা তো সারা মাস জুড়েই আসলে স্তন ক্যান্সার নিয়ে একটা সচেতনতামূলক বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়েছি। আমি ডাক্তার একরামুল হক জোয়ারদার আপনার কাছে জানতে চাই যে আসলে স্তন ক্যান্সার এর কোনো পরিসংখ্যান আছে কিনা আমাদের দেশে? ধন্যবাদ আপনাকে। সারা পৃথিবীব্যাপী WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি 2 বছর পর পর এই ক্যান্সারের একটি পরিসংখ্যান উপস্থাপন করে থাকে। সর্বশেষ 2022 সালের তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে প্রায় 23 লক্ষ মানুষ এই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং এদের মাঝে 6,66,000-এর বেশি মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছে। এখন বাংলাদেশেও চিত্রটা অনেক বেশি ভয়াবহ। বাংলাদেশে ওই একই তথ্য অনুযায়ী প্রায় 13,000 মানুষ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং এদের মাঝে 6,162 জন, তার মানে প্রায় অর্ধেক মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছে এই স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে। তার মানে এই ডাটাটা ডাক্তার সাহেব, আমরা যেটা দেখলাম যে ডাটাটা কিন্তু আসলে ভয়াবহ, মানে দিনে দিনে যেন ব্রেস্ট ক্যান্সার রোগী বেড়ে চলেছে। আপনার কাছে আমি জানতে চাই আসলে ব্রেস্ট ক্যান্সার কি? আসলে ক্যান্সারটা আসলে কোনো একটা শরীরের অঙ্গের যদি কোনো কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় তখন যে লক্ষণগুলো তৈরি হয়, যে সিকোয়েন্স তৈরি হয়, সেটা হচ্ছে ক্যান্সার। তো ব্রেস্টের আমাদের স্তনের যে কোষগুলো আছে, এই কোষগুলো যদি অস্বাভাবিকভাবে অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় তখন হচ্ছে ক্যান্সার তৈরি হয়। এটাই আসলে স্তন ক্যান্সার। মানে ক্যান্সার তো শরীরের বিভিন্ন অংশ তৈরি হয়, যখন ব্রেস্টে হয় তখন এটাকে ব্রেস্ট ক্যান্সার বলা হয়। ডাক্তার জোয়ারদার আপনার কাছে জানতে চাই যে এই যে ব্রেস্ট ক্যান্সার তৈরি হচ্ছে, আমি বলেছি যে ইদানিং আমরা কিন্তু রোগটার জন্য একটু বাড়তি পাচ্ছি আর কি, অনেক বেশি পাওয়া যাচ্ছে। তো এর পিছনে কারণ কি বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রত্যেক ক্যান্সারেরই কিছু কারণ থাকে, ঠিক সেভাবে ব্রেস্ট ক্যান্সারের অনেকগুলো কারণ আছে। এই কারণগুলোকে আমি আমার দর্শকদের বোঝানোর জন্য আমি দুটি ব্রড হেডিংয়ে এটাকে ডিভাইড করতে চাই। একটি হচ্ছে পরিবর্তনযোগ্য, যেটি একজন মানুষ বা একজন রোগী চাইলেই কিন্তু সেটাকে চেঞ্জ করতে পারে। আরেকটি হচ্ছে প্রাকৃতিকভাবে থাকে, যেটা আমরা বলি অপরিবর্তনযোগ্য। এখন পরিবর্তনযোগ্যগুলো যদি একে একে বলি, প্রথমত হচ্ছে স্থূলতা। গবেষণায় দেখা যাচ্ছে যাদের BMI 30-এর বেশি তাদের এই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। আরেকটি হচ্ছে খাদ্য অভ্যাস। আমরা সাধারণত রিচ ফুড খাই, প্রসেসড ফুড খেয়ে থাকি এবং আমরা বিশেষ করে ভিটামিন মিনারেলযুক্ত খাবার কম খাই। এই খাদ্য অভ্যাস কিন্তু ব্রেস্ট ক্যান্সার একটি কারণ হতে পারে। এছাড়া ধূমপান, মদ্যপান এগুলোও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের পরিবর্তনযোগ্য কারণ হতে পারে। তাছাড়াও যদি দেখা যায় যে কেউ বিশেষ করে মায়েরা যখন একটু দেরিতে বাচ্চা গর্ভধারণ করে থাকে, এবং গবেষণায় দেখা যাচ্ছে যারা সাধারণত 35 বছরের পরে প্রথম সন্তান প্রসব করতেছে তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কিন্তু অনেক বেড়ে যায়। আবার আরেকটি মায়েদের ক্ষেত্রে যেটি হচ্ছে যে একজন মা যদি তার বাচ্চাকে ব্রেস্ট ফিড না করাই থাকে, তাহলেও কিন্তু যে মা ব্রেস্ট ফিড করাচ্ছে তার তুলনায় তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি কিন্তু অনেক বেড়ে যায়। এগুলো সবই চাইলেই কিন্তু একজন পেশেন্ট বা একজন মা পরিবর্তন করতে পারে। আরেকটি হচ্ছে অপরিবর্তনযোগ্য, যেখানে আসলে আমাদের কোনো হাত নাই। যেমন প্রথমে যদি বলি বয়স, এটি একটি মানে প্রকৃতির নিয়মেই সময়ের সাথে সাথে মানুষ বৃদ্ধ হতে থাকে। অনুরূপভাবে 40 বা 50 বছরের পর থেকে কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়তে থাকে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে খুব কম বয়সে এবং 20 থেকে 25 বছরের মানুষও কিন্তু ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আরেকটি হচ্ছে লিঙ্গ বা সেক্স। আমরা সাধারণত সবাই জেনে থাকি যে মহিলাদেরই ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, কিন্তু পুরুষদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে। এবং গবেষণায় দেখা যাচ্ছে যে 0.5 থেকে 1% মানুষ কিন্তু পুরুষ মানুষ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হতে পারে। এছাড়া প্রাকৃতিক আরও নিয়ম আছে, যেমন যদি পারিবারিক ইতিহাস থাকে, এবং এখানে ব্যাপারটা অনেক ভয়াবহ। বিশেষ করে একটি পরিবারে যদি
এক বা একাধিক ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যেমন মা, মেয়ে বা বোন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে, তাহলে তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। আরেকটি হচ্ছে আমরা যেটা বলে থাকি জেনেটিক মিউটেশন। এই জেনেটিক মিউটেশনে আমাদের কোনো হাত নাই। এই বিশেষ করে BRCA1 এবং BRCA2 নামক দুটো জিন আছে। এই জেনে যদি মিউটেশন হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে 70% মানুষের কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থেকে থাকে। তার মানে আপনি চমৎকার করে বললেন আসলে যে ব্রেস্ট ক্যান্সারের যে কারণগুলো, একটা হলো আমরা পরিবর্তন করতে পারি, প্রতিরোধ করতে পারি, আরেকটা হলো যেটা অপ্রতিরোধ। ডাক্তার সায়েম, এই ব্রেস্ট ক্যান্সার আমরা ইনিশিয়ালি আসলে আমাদের দেশের মা বোনেদের অনেকেই একটু লজ্জায় বা অনেক কিছু বলতে চায় না। তো আমরা যদি প্রাথমিকভাবে রোগটা নির্ণয় করতে চাই তাহলে তো আমাদের আসলে প্রথম জানা দরকার যে এটা লক্ষণগুলো কী, মানে কী হলে আমরা আসলে ডাক্তারে যাওয়া উচিত। আমি এই ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলোই মানে প্রাথমিক অবস্থা এবং অ্যাডভান্স স্টেজে একটু আপনার কাছে জানতে চাই। আসলে একটা স্লোগান আছে যে স্তন ক্যান্সারে ভয় নাই, সচেতনতায় সুরক্ষা হয়। তো আমাদের যে ব্রেস্ট ক্যান্সারগুলো যেগুলো আপনার লেট স্টেজে চলে যায়, প্রাথমিক পর্যায় থেকে অনেক দেরিতে নির্ণয় হয়, তো সেইখানে যেটা হয় যে আমাদের সচেতনতার অভাব। তো আমরা যদি এই সচেতনতা তৈরি করতে পারি যে প্রাথমিক লক্ষণগুলো কী দেখলে আমার মনে হবে যে একজন মায়ের, একজন মেয়ের মনে হবে যে ব্রেস্ট ক্যান্সারে সে আক্রান্ত হতে পারে। যেমন সাধারণত ব্রেস্ট ক্যান্সারের, স্তন ক্যান্সারের যে লক্ষণগুলো থাকে যে বেশিরভাগ ক্ষেত্রে চাকা নিয়ে আসে, একটা পিণ্ড নিয়ে আসে স্তনে, সেটা নিয়ে আসতে পারে। আবার অনেক সময় পিণ্ড থাকে না, যে স্তনের যে চামড়া, সেই চামড়ার গোড়াতে একটু ফুসকুড়ি পড়ে, অথবা একটা রং পরিবর্তন হয়, অথবা দেখা যাচ্ছে চামড়ার কোনো একটা জায়গায় একটু দেবে গেছে, অথবা আমাদের কিছুই নাই, শুধু দেখা যাচ্ছে যে স্তনের বোটায় ওইখানে একটু আপনার চুলকানি হয়, ওইখান দিয়ে রস বের হয় অথবা রক্ত বের হতে পারে। আবার এমনও হতে পারে যে একটা ক্ষত নিয়ে আসে। আবার অনেক সময় ব্রেস্টে কিছুই থাকে না, আমাদের যে বগল, ওই একই পাশের ব্রেস্টের একই পাশের বগলে দেখা যাচ্ছে একটা চাকা নিয়ে আসতে পারে। আর লেট স্টেজে অনেক কিছু নিয়ে আসতে পারে, যেমন আমরা ব্রেস্টের চাকার সাথে আমাদের যখন ছড়ায় যায় বোন, যখন অস্থিমজ্জায় ছড়ায় যায় সেখানে ফ্র্যাকচার হতে পারে, সেখানে ব্যথা হতে পারে। আমাদের মস্তিষ্ক ছড়ায় গেলে সেখানে অনেক উপসর্গ হয়। যদি আমাদের লাংসে ছড়ায় যায় সেক্ষেত্রে কাশি, শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে। লেট স্টেজে অনেক কিছুই হতে পারে। তো সেই জন্য আসলে আর্লি স্টেজে ধরার জন্য আপনি বলছেন যে একটা পিণ্ড বা চাকা যদি থাকে তাহলে তাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে তার চাকটা কেন হচ্ছে। ডাক্তার জোয়ারদার আপনার কাছে আসি। আসলে দেখুন, যে কোনো ক্যান্সারই আপনারা বলে থাকেন যে আর্লি ডায়াগনোসিস, প্রগনোসিসটা আর্লি ডিটেকশন করলে তার প্রগনোসিস অনেক ভালো হয়। ইভেন এমনও আপনারা বলে থাকেন যে 100% তার ক্যান্সারটা নির্মূল করা সম্ভব হয়। তো ব্রেস্ট ক্যান্সার ঠিক একই রকম। তো এখানে আমরা এই 100% যদি ডায়াগনোসিস করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের প্রথম হলো সেলফ এক্সামিনেশন। আপনারা বলে থাকেন যে একটা সেলফ, আপনি একটু সেলফ এক্সামিনেশনের যে প্রসিডিউরটা যদি বলেন, বা কোন সময় করতে হয়, কাদের করতে হয়, এই বিষয়টি একটু। ধন্যবাদ। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এটি হচ্ছে স্ক্রিনিংয়ের যেটা ওতপ্রোতভাবে জড়িত। এই আমাদের দেশের মায়েরা সাধারণত লজ্জাজনিত কারণে হোক বা পারিবারিক কারণে হোক, সামাজিক কারণে হোক, অনেক সময় ওনারা ডক্টরের কাছে যেতে চান না। কিন্তু এই মায়েরা বা বোনেরা যারা আছেন তারা কিন্তু সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা নিজেদের স্তন নিজেরা পরীক্ষা করেই কিন্তু এই ক্যান্সারটিকে খুব প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারে। তো এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এটি খুব সিম্পল একটি প্রসিডিওর। বিশেষ করে এটি করার একটু নির্দিষ্ট সময় আছে, যে মাসের যে কোনো সময়ে না। এটি সাধারণত সাইক্লিক্যাল যে মাসিক হয়ে থাকে, এই মাসিকের 5 থেকে 7 দিন পরে এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা উচিত। এবং এটি আইডিয়াল প্লেস হচ্ছে ওয়াশরুমে একটি মিরর থাকে সাধারণত। এইখানে আমরা কয়েকটা জিনিস দেখতে পারি। এক হচ্ছে মিররের সামনে আমরা দাঁড়িয়ে ইন্সপেক্ট করতে পারি বা পর্যবেক্ষণ করে দেখতে পারি যে এই দুই পাশের ব্রেস্টের কোথাও কোনো আকৃতিগত কোনো চেঞ্জ আছে কিনা। বিশেষ করে কোনো এক পাশে দেখা যাচ্ছে অন্য পাশ থেকে একটু বেশি বড় হয়ে গেছে বা শেপের চেঞ্জ হয়ে গেছে, এটি আমরা খেয়াল করতে পারি। তাছাড়া এই ব্রেস্টের কোথাও কোনো, স্যার যেমনটি বলেছিলেন যে লক্ষণগুলো, যে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো চাকা আছে কিনা, কোনো গোটা আছে কিনা, কোনো লালচে ভাব আছে কিনা, বা নিপিলের বা অ্যারেওলার কোনো চেঞ্জ আছে কিনা। বিশেষ করে এখানে যেটা হয় যে নিপিলের চারিপাশে স্যার বলেছেন চুলকানি হয় বা ফুসকুড়ি টাইপের হতে পারে, অথবা নিপিল ভিতরে দেবে যেতে পারে, যেটাকে আমরা নিপিল রিট্রাকশন বলি, অথবা নিপিল থেকে
সাধারণত অ্যাবনর্মাল কোনো ডিসচার্জ, সেটা ব্লাড হতে পারে, পাঁচ হতে পারে, গ্রিনিশ টাইপের ডিসচার্জ হতে পারে বা ব্ল্যাকিশ ডিসচার্জ হতে পারে, এগুলো সাধারণত চেঞ্জ করবে, দেখবে। এবং সেই সাথে উনি মিররে 3টি পজিশনে দেখবে। আমি একটু আমার দর্শকদেরকে একটু দেখাইতে চাই। একটু হচ্ছে দুই পাশে হাত রেখে উনি দেখবেন এবং অবশ্যই ওনার বুকটা কিন্তু মানে কাপড় মুক্ত থাকবে, খোলা থাকবে। উনি হাতটা পাশে রেখে দেখবেন, দেন উনি মাথার পিছনে হাতটা রেখে দেখবেন। তাতে কি হয়, ব্রেস্টগুলো একটু উপরের দিকে উঠে আন্ডার সার্ফেস অফ দ্য ব্রেস্ট কিন্তু এক্সামিন করা যেতে পারে। আরেকটি হচ্ছে এই যে হিপের এখানে 2 হাত দিয়ে জোরে প্রেস করেও কিন্তু আমরা ব্রেস্টের কোনো চেঞ্জ আছে কিনা, এই ক্ষেত্রে এগুলো আরও প্রমিনেন্ট হয়, এগুলো আমরা দেখতে পারি এটা ইন্সপেকশন করে, মানে দেখে। আরেকটি হচ্ছে ব্রেস্টকে আমরা প্যালপেট করতে পারি। আমাদের কাছে বা চেম্বারে অনেক রুগী আসে যারা বলে স্যার আমার ব্রেস্ট একটি গোটা। ওনারা কি করেন, থাম এবং এই যে ফিঙ্গারগুলো আছে এর মাঝখানে এইভাবে ধরেন। এইভাবে ধরলে ব্রেস্ট টিস্যুগুলোকে কিন্তু একটি চাকা বা গোটা মনে হতে পারে। সাধারণত দেখতে হবে হাতের পাল্প দিয়ে, এই যে হাতের পাল্প দিয়ে এইভাবে প্যালপেট করে করে দেখতে হবে। এটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ আমরা যে কোনো এক পাশ থেকে শুরু করে করে এইভাবে আমরা চারিপাশটা দেখব এবং ফাইনালি আমরা নিপিল এরিওলার কমপ্লেক্স যেটা আছে এখানে আমরা চাপ দিয়ে দেখব এবং চাইলে আমরা নিপিলে হালকা জেন্টাল প্রেস করে দেখতে পারি যে নিপিল দিয়ে কোনো ডিসচার্জ হচ্ছে কিনা। সাধারণত এগুলা করেই কিন্তু আমরা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করে কোনো অনাকাঙ্ক্ষিত গোটা বা কোনো চাকা বা খুব প্রাথমিক পর্যায়ের কোনো কিছু থাকলে সেগুলো কিন্তু আমরা শনাক্ত করতে পারি। আরেকটু বলে রাখি, বিশেষ করে যখন আমরা কোনো শাওয়ার জেল বা সাবান ইউজ করে থাকি, ওই সময় প্যালপেট করলে কিন্তু ছোট ছোট লাম্পগুলো আরও বেশি ফিল করা যায়। অনেক ধন্যবাদ। আমরা সেলফ এক্সামিনেশন জানলাম। ডাক্তার মোহাম্মদ আবু সায়েম, যে আপনার কাছে জানতে চাইবো যে সেলফ এক্সামিনেশনের মাধ্যমে সে দেখলো একটা পিণ্ড আছে বা তার হাতে কিছু একটা অ্যাবনর্মাল একটা ফিলিংস হলো, তো সে তো আসলে একজন ডক্টরের কাছে যাওয়া উচিত, এবং তারপরে আপনারা কী করেন? রোগীরা যখন আমাদের কাছে আসে যে আমার স্তনে কোনো একটা চাকা অনুভব করছি অথবা অস্বাভাবিক কিছু আমি মনে করছি, তখন আমরা যেটা করি যে আসলে আমরা নিজেরা ক্লিনিক্যালি পরীক্ষা করি। আমরা আমরা 2 ব্রেস্ট, প্রথমে আমরা নর্মাল ব্রেস্টটা দেখি, তারপরে হচ্ছে যেটাকে সে অস্বাভাবিক মনে করছে সেটা দেখি। আমরা শোয়ায় বসে বিভিন্ন পজিশনে আমরা পরীক্ষা করে দেখি আসলে চাকাটা ঠিক কিনা। ডক্টর ইকরামুল হক জোয়ারদার বলেছেন যে আসলে অনেক সময় রোগীরা অতিমাত্রায় ভয় পেয়ে চলে আসে, যে 2 হাতের মাঝখানে আঙুলের মাঝখানে ধরে বলে যে আমার মনে চাকা। তো আমরা যদি দেখি যে হচ্ছে আমাদের মনে হচ্ছে যে এটা একটা ব্রেস্ট লাম্প, ব্রেস্ট এবং আমাদের এই যে বগল একজিলা সেখানে দেখি, তারপর আমরা কিছু ইনভেস্টিগেশনে চলে যাই। যদি সাধারণত আমরা 35 বছরের নিচে যদি হয়, যাদের স্তনের ঘনত্ব অনেক বেশি ভারী, তাদের ক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাম করি। 2 স্তন এবং একজিলা, যেটা বগল বলে, বোথ ব্রেস্ট উইথ একজিলা আমরা আলট্রাসোনোগ্রাম করি। যাদের বয়স 35-এর বেশি তাদেরকে আমরা ম্যামোগ্রাম করতে পারি। তাছাড়া আরও যদি চাকাটা শনাক্তকরণ হয়ে যায়, আমরা কিন্তু আরও একটু মিনিমাল ইনভেসিভ প্রসিডিউরে যাই, যেটা হচ্ছে আমরা ওইখান থেকে মাংস নিয়ে আমরা পরীক্ষা করি, কোর বায়োপসি বলে অথবা এফএনএসি করে আমরা কিন্তু আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস কনফার্ম করতে পারি। তারপরে আরও কিছু ইনভেস্টিগেশন আমরা করি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করি। তাছাড়া যেটা করা যায়, এমআরআই করা যেতে পারে, তারপর হচ্ছে পেট সিটি করা হয়। আর যাদের পারিবারিক ইতিহাস আছে তাদের ক্ষেত্রে আমরা জেনেটিক মিউটেশন দেখার জন্য BRCA1, BRCA2 আমরা করে থাকি সাধারণত। এটা আমাদের মোটামুটি ব্রেস্ট ক্যান্সারকে শনাক্তকরণ এবং নির্দিষ্টকরণের কাজটা এখানেই হয়ে যায়। জি সাহেব, ধন্যবাদ। আসলে এই প্রক্রিয়ার মাধ্যমেই সব আপনার রোগটা নির্ণয় করা সম্ভব। ইনিশিয়ালি যেটা বলছেন যেটা খুব ইম্পর্টেন্ট, যে আসলে মেমোগ্রাফি বা কোনো আলট্রাসোনোগ্রাম এবং এফএনএসি বা কোর বায়োপসি, এটাতে আসলে রোগটা তার ডায়াগনোসিস হয়। এরপর অন্যান্য পরীক্ষা নিরীক্ষার মধ্যে তার স্টেজিং বা তার অবস্থানটা আমরা জানতে পারি। ডক্টর জোয়ারদার, আমরা দেখি আমাদের মেয়েরা অনেক সময় ভয় পেয়ে যায়। আলট্রাসোনোগ্রাম করেছে, আসছে এখানে ফাইব্রো এডেনোমা অফ ব্রেস্ট, অনেক সময় আসছে যে ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট। তো এখন এই যে ফাইব্রো এডেনোমা অফ ব্রেস্ট বা ফাইব্রোসিস্টিক ডিজিজ, এটা তো ক্যান্সার নয়, তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে পড়ে যায়। আসলে এই বিষয়টা যদি আপনি একটু বলতেন। আচ্ছা, চেম্বারে অধিকাংশ রোগী আসে যে বিশেষ করে ফাইব্রো এডেনোমা যেটা, এটা হচ্ছে ইয়াং অ্যাডাল্ট পেশেন্টদের হয় সাধারণত। যারা কম বয়সী মেয়েরা তারা আসে এইখানে। এটিকে আসলে ফাইব্রো এডেনোমা নাকি ক্যান্সার, এটা ডিফারেন্সিয়েটিং কিছু পয়েন্টস আছে। যেমন যদি ফাইব্রো এডেনোমা হয়ে থাকে সেটাকে আমরা ব্রেস্ট মাউস বলে থাকি। সাধারণত প্যালপেট করতে গেলে ওটা স্লিপ করে চলে যায় এবং এটার ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু
একটু ডিফারেন্ট। যেমন এটি খুব স্মুথ থাকে, মার্জিন যেটা আমরা বলি মার্জিনটা রেগুলার থাকে এবং সারফেস কিন্তু স্মুথ থাকে, সাথে এটি ফ্রিলি মোবাইল এবং এটা প্রেস করলেই হাতের নিচ থেকে এটি চলে যায়। এটি হচ্ছে এটার মানে এক্সামিনেশনের একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। অন দ্য আদার হ্যান্ড যদি এটি একটু ম্যালিগন্যান্ট টিউমার হয়ে থাকে তাহলে সাধারণত টিউমারটি একটু হার্ড হয়, ফিক্সড হয়ে থাকে অনেক ক্ষেত্রে, বা এটার ক্যারেক্টারিস্টিক যেমন এটা সারফেসটা ইরেগুলার হয়ে থাকে, মার্জিনগুলো আনইভেন হয়ে থাকে, তখন এটি কিন্তু একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন গেল। কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, স্যার যেটা বললেন যে আমরা এটার হিস্টোপ্যাথোলজিক্যাল একটা এক্সামিনেশন, ইমেজিংয়েও কিন্তু আমাদের একটা মানে ধারণা দেয়, বিশেষ করে আল্ট্রাসোনোগ্রাফি। এবং আল্ট্রাসোনোগ্রাফি যিনি করতেছেন ম্যান বিহাইন্ড দ্য মেশিন, উনি খুবই ইম্পর্টেন্ট। উনি কিন্তু এটাকে ডিফারেন্সিয়েট করে বলে দিতে পারেন যে এটা কি ফাইব্রাডিনোমা নাকি এটা আসলে একটি সলিড হাইপোইকুইক মাস বা যেটা সাসপেক্টেড ম্যালিগন্যান্সি, এটা কিন্তু একটু বলে দিতে পারে। তার মানে ওই যিনি আল্ট্রাসাউন্ড করছেন উনি কিন্তু একটা ইনিশিয়াল ধারণা দিতে পারে, এরপর আমরা কনফার্ম করতে পারি যে তার একটা টিস্যু ডায়াগনোসিস করে। এটা একটি গেল। কিন্তু আপনি যেটা বলেছিলেন যে আমাদের কাছে অনেক রুগীরা আসেন যে আসলে ফাইব্রাডিনোমা এটি আসলে ক্যান্সার কিনা। যদি ফাইব্রাডিনোমা এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো বলে থাকলাম এগুলো থাকলে সাধারণত এটি ক্যান্সার নয়, তারপর আমাদের টিস্যু ডায়াগনোসিস করে দিচ্ছে। কিন্তু যদি এটি একটি কমপ্লেক্স ফাইব্রাডিনোমা হয় বা দীর্ঘদিন ধরে ফাইব্রাডিনোমা আসে, অথবা দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি এটি স্মুথ এবং ছোট ছিল বাট হঠাৎ করে এটার চারিত্রিক পরিবর্তন হচ্ছে, তার মানে এটা পেইনলেস ছিল, হঠাৎ করে পেইনফুল হয়ে যাচ্ছে, বা এটা হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে, এটি ফিক্সড হয়ে যাচ্ছে, এটার সারফেসগুলো ইরেগুলার হয়ে যাচ্ছে, তখন আমরা কিন্তু এটাকে সন্দেহ করব যে এটি একটি ম্যালিগন্যান্ট চেঞ্জ হতে পারে। তারপরে জোরদার আপনি যে কথাটি বললেন যে আসলে যদি ফাইব্রয়েডের মধ্যে থাকে বা সিস্ট থাকে তাকে নিয়মিত একটা ফলো আপে থাকে, অবশ্যই তাকে ফলো আপ থাকতে তার হবে। এটা কি বড় হচ্ছে কিনা, যদি গ্র্যাজুয়ালি বড় হয় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ। মানে এটা নিয়ে আসলে আতঙ্কিত হওয়ার কিছু না, কিন্তু তাকে ফলো আপ করা দরকার। ডক্টর সায়েম, আপনি যেমন সুন্দর করে বলছেন যে আমরা হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস করে আমরা ক্যান্সারটা নির্ণয় করি, তো এই ক্যান্সার নির্ণয় করার পরে তো বিভিন্ন ধরনের ক্যান্সার হয়ে থাকে ব্রেস্ট ক্যান্সারে, আপনার ট্রিটমেন্ট প্রোটোকলগুলো কী কী? আসলে যদি আমি সর্বসাধারণের যদি বলতে চাই তাহলে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল হচ্ছে 5টা যদি বলি। একটা হচ্ছে যে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, কোনো কোনো ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তবে আমাদের সাধারণত 4টার মধ্যেই সীমাবদ্ধ থাকে, যে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, হরমোন থেরাপি। কোনো কোনো ক্ষেত্রে আমরা কেমোথেরাপি আগে ব্যবহার করি, কোনো কোনো ক্ষেত্রে কেমোথেরাপি সার্জারির পরে, রেডিওথেরাপি কারোর লাগে কারোর লাগে না। হরমোন থেরাপি যারা হরমোন পজিটিভ হয়, এই রিসেপ্টর পজিটিভ, তাদের ক্ষেত্রে আমরা হরমোন থেরাপি দেই 3 থেকে 5 বছর পর্যন্ত। তো আর কিছু কিছু ক্ষেত্রে কিছু অ্যাগ্রেসিভ টিউমার আছে যেগুলোর ক্ষেত্রে আসলে ইমিউনোথেরাপি, যেটা আসলে খুবই ব্যয়বহুল। একটা রোগীর ইমিউনোথেরাপি শেষ করতে প্রায় এখন যে বাজার যে দর তাতে প্রায় আপনার কয়েক লক্ষ টাকা, 20 লক্ষ থেকে যদি আরও বেশি দামের ওষুধ ব্যবহার করে 60 লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। তো আমরা আর সবচেয়ে একটা তথ্য আপনাকে দেই, যদি প্রাথমিক পর্যায়ে কোনো ক্যান্সার ধরা পড়ে যেটা হচ্ছে স্তনের মধ্যেই সীমাবদ্ধ, সেটাকে আমরা প্রাথমিক টিউমার বলি, সেক্ষেত্রে আমাদের যেমন রোগীদের লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেড়ে যায়। যেমন বলছে যে 99% পর্যন্ত 5 বছর বেঁচে থাকার সম্ভাবনা, আমরা 5 ইয়ার সার্ভাইভাল ধরি, তারপরে বলি যে সে ক্যান্সার মুক্ত। সেক্ষেত্রে কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি 99%। সেটা কি করলে প্রাথমিক ধরা পড়ার পর চিকিৎসা যদি সার্জারির মাধ্যমে সার্জারি যদি করি, অথবা যদি কোনো কোনো ক্ষেত্রে কেমোথেরাপি লাগে, রেডিওথেরাপি লাগে, সেটা যদি দেই, তাহলে এই রোগটা আপনার নির্ণয় করা প্রাথমিক অবস্থায় নির্ণয়, সুনির্দিষ্ট শনাক্তকরণ এবং যদি সঠিকভাবে চিকিৎসা করা হয়, তাহলে হচ্ছে ক্যান্সারের মধ্যে যে অনেক ধরনের সকল ক্যান্সারের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের প্রগনোসিস কিন্তু খুবই ভালো। সেক্ষেত্রে আমাদের এই যে পিঙ্ক অক্টোবর বলে, গোলাপি অক্টোবর, যেটা সারা বিশ্বে পালিত হয়, পিঙ্ক অক্টোবর 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত, এটাতে আমাদের আসলে উদ্দেশ্যই থাকে যে প্রাথমিক পর্যায়ে আমাদের শনাক্তকরণ, নির্দিষ্টকরণ এবং চিকিৎসাকরণ। এইটা যদি করা যায়, আমাদের যেমন রোগীদের যেমন জীবন বাঁচে, আমাদের দেশের মানুষের ভোগান্তি কমে এবং দেশের সম্পদও কিন্তু বাঁচে। এই ক্ষেত্রে আমাদের এই চিকিৎসাগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সব চিকিৎসা কিন্তু প্রাথমিক পর্যায়ে লাগে না, অ্যাডভান্স স্টেজের চিকিৎসা আমি সবগুলোই করি, কিন্তু দেখা যাচ্ছে রোগীর লাইফ আউটকামটা আসলে ভালো হয় না। এই জন্যই এই সচেতনতা
মূলক এই প্রোগ্রামগুলো করা এবং হচ্ছে মানুষের সচেতন করার উপরে খুব বেশি সারা বিশ্বে জোর দিয়েছে এটা আর কি। জি, না নিশ্চয়ই আসলে আর্লি ডায়াগনোসিস করার পর যদি সঠিক সময় চিকিৎসা নেয়, আপনি যেভাবে বলছিলেন যে 5 বছর তার সার্ভাইভাল রেট, এরপরে থেকে কে বলবেন যে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম, পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম খুলনা থেকে আসসালাম। হাসান মাসুদ বলছি। জি বলুন, শুনতে পাচ্ছি। জিজ্ঞেস করছিলাম যেটা, সেটা হচ্ছে যদি খাবার দাবারের অনিয়ম হয়, যেমন দুপুর 2টার খাবার 4টা-5টায় খাওয়া, বা দুপুরে খাবার না খেয়ে সকালে খাবার বেশি খাওয়া, রাতের বেলা বেশি খাওয়া, এইটার জন্য এইগুলোর জন্য দেখা যায় শরীর দুর্বল হয় আর পেট একটু চোচো করে। আর পেটে যদি আলসার হয় নাকি, এটা যতটা শুনেছি, এটা কি ক্যান্সারের লক্ষণ? আর ক্যান্সার যাতে না হয় এগুলোর সমাধানটা কি? জি ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনার উত্তর পাবেন। আসলে উনি যে কথাটি বলছে, যদি এটা ব্রেস্ট ক্যান্সারের সাথে রিলেটেড না, তবুও আমরা যেটা জানতে চাই যে উনি বলেছেন যে আমাদের 2টার খাওয়া 5টায়, সকালে খাওয়া দুপুরে, একটা ট্র্যাডিশন কিন্তু আছে। তো এটাতে তো সাধারণত আলসার হয়, আমরা জানি, যেহেতু পেটটা খালি থাকে। এই আলসার থেকে ব্রেস্ট ক্যান্সার হতে পারে কিনা, বা আলসারটা ক্যান্সারের টার্ন নিতে পারে কিনা, আপনার ধন্যবাদ প্রিয় দর্শক আপনাকে। প্রথমত আপনার প্রতি আমার অনুরোধ, আপনি সময় মতো আপনার খাবারগুলো গ্রহণ করবেন, কারণ সঠিক সময়ে সঠিক খাবার গ্রহণ করলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন। আর আপনি যেটা বলেছেন, আপনি খাবারের ইরেগুলারিটিস করলে সাধারণত এমটি স্টোমাকে আপনার পেপটিক আলসার ডিজিজ হতে পারে, যেটি সাধারণত স্টোমাকের একটি ক্ষত, এবং এ থেকে স্টোমাকের ক্ষততে যদি এইচ পাইলোরি কোনো রকম মানে যদি জীবাণু থেকে থাকে, তাহলে এই ক্ষত থেকে আপনার স্টোমাকের ক্যান্সার হতে পারে, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে, এই BRCA1-2 যে জিনের কথা আমরা বলেছি, এই BRCA জিনের সাথে কিন্তু স্টোমাক ক্যান্সারেরও একটি রিলেশন আছে। তাই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাকস্থলী ক্যান্সার হলে এই ব্রেস্ট ক্যান্সার হতে পারে, বা ব্রেস্ট ক্যান্সারের কারণেও মানে অনেক ক্ষেত্রে কিন্তু এই স্টোমাক ক্যান্সার কিন্তু হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি যে আসলে খাদ্যাভ্যাস আসলে সঠিক সময় সঠিক নিয়মে করা উচিত, এবং যদি পেপটিক আলসার ডিজিজ থাকে তার চিকিৎসাটা করা উচিত, এবং খাওয়ার ব্যাপারে আসলে অবহেলা করা ঠিক না। এটা হলো আমাদের একটা সুস্থ দেহ করার জন্য আমাদের খাওয়াটা প্রয়োজন আছে। ধন্যবাদ দর্শক আমার সাথে থাকার জন্য। আমরা যে প্রসঙ্গে ছিলাম, ডাক্তার সাহেব আপনি বলছিলেন যে আসলে এই সচেতনতার মাসটা, যেটা পিঙ্ক অক্টোবর বলছিলেন, যে আসলে ট্রিটমেন্ট যদি করা যায় আর্লি স্টেজে, তাহলে এটা আউটকামটা ভালো হয়। আর যদি অ্যাডভান্স স্টেজে চলে আসে, তখন আসলে ট্রিটমেন্ট করে আমরা আউটকামটা ভালো পাই না। আমি আসছি ডাক্তার জোয়ারদার আপনার কাছে। আসলে যে কথাটি ডাক্তার সাহেব বলছেন যে আসলে চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো আছে যদি আর্লি অবস্থায় আসতে পারে। এখন আমাদের দেশে সাধারণত আমরা দেখি যে অ্যাডভান্স স্টেজে আসে, তারপরেও আমাদের ক্যান্সার চিকিৎসা কিন্তু বিশ্বমানের চিকিৎসা কিন্তু আপনারা দেশে অ্যাভেলেবল। যেমন জানি যে টার্গেটেড কেমোথেরাপি, সিলেক্টিভ কেমোথেরাপি, যে ইমিউনোসাইটোকেমিস্ট্রির কথা বলছেন, করে যে আপনারা একটা নির্ণয় করেন, আসলে চিকিৎসা অনেক এগিয়েছে। তো এই যে অ্যাডভান্স স্টেজের যে চিকিৎসাটা, এটা আপনারা কি করেন এখানে, বা আধুনিক বিশ্বের যে চিকিৎসাটা আপনারা কি দিয়ে থাকেন? এখন অ্যাডভান্স আসলে অ্যাডভান্সকে আমরা 2 ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে লোকালি অ্যাডভান্স, তার মানে শুধুমাত্র ব্রেস্ট এবং এক্সিলাতে আছে, সেটাকে আমরা লোকালি অ্যাডভান্স বলে থাকি। আর একটি হচ্ছে ট্রু অ্যাডভান্স, যেটা হচ্ছে যে ব্রেস্ট অ্যাসোসিয়েটেড, স্যার আগের যে সিমটমগুলো বলেছিলেন যে অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে। ব্রেস্ট ক্যান্সার সাধারণত বোনসে ছড়িয়ে যায়, তারপরে এটি হচ্ছে লিভারে ছড়াতে পারে, ইভেন পেটের ভিতরেও এটি মানে অন্যান্য জায়গাতেও ছড়িয়ে যেতে পারে। এখন যদি লোকালি অ্যাডভান্স হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটি করি, আমরা তাকে নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি আগে দিয়ে নেই। নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি মিনস যে এই ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি কিন্তু তার ডেফিনেটিভ ট্রিটমেন্ট অপশন, কিন্তু এই ডেফিনেটিভ ট্রিটমেন্টের আগে তাকে নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে টিউমারটিকে আমরা ছোট করে তারপরে আমরা পরবর্তীতে তাকে ডেফিনেটিভ সার্জারি করি, এবং এই সার্জারির পরে আরও যে অ্যাসোসিয়েটেড ট্রিটমেন্ট, বিশেষ করে রেডিওথেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। কিন্তু এইখানে স্যার একটু কথা আছে, এই নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপিতে আমার চেম্বারে দেখা যাচ্ছে, বা আমাদের হসপিটালে একটি 25 বছরের মেয়ে বা একটি 30 বছরের মেয়ে, তার মাত্র একটি বাচ্চা হয়েছে, অথবা সদ্য বিবাহ হয়েছে, দেখা যাচ্ছে সে লোকাল অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার নিয়ে এসছে, এবং তার উইদাউট প্লেসিং অ্যানি মার্কার, ব্রেস্টে কোনো একটা মার্কার ছাড়াই তার এই NACT দিয়ে দিল। পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটি ইয়াং মেয়ে, তার কিন্তু সম্পূর্ণ ব্রেস্ট অপারেশন করে ফেলে দিতে হচ্ছে বা অপসারণ করে দিতে হচ্ছে। তাদের জন্য আমার একটি বার্তা, মানে অনেকে হয়তো জানে না, আমরা কিন্তু এই NACT দেওয়ার আগে চাইলে কিন্তু আমরা ব্রেস্টে একটি মার্কার বসিয়ে দিতে পারি,
যে মার্কারটিকে ওই টিউমারের সেন্টারে বসিয়ে দেওয়া হয়, টিউমারের এরিয়াটাকে ও মার্ক করে রাখে। যখন তার কেমোথেরাপি শেষ হয়ে গেল তখন এই টিউমারটি যদি পুরোপুরি রেসপন্স করে যায়, কমপ্লিট রেসপন্স করে যায়, তাহলে কিন্তু ওই মার্কারটাকে আমরা পরবর্তীতে একটি ওয়্যার ইনসার্ট করে, ওয়্যার গার্ডেড করে তার কিন্তু আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করতে পারি। তার মানে তার ব্রেস্টটিকে রেখে বা অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি করে দিতে পারি, যেটি হচ্ছে কসমেটিক্যালি এবং অনকোলজিক্যালি সাউন্ড একটি ব্রেস্ট কিন্তু আমরা তাকে দিতে পারি। না, এটি আসলে আধুনিক বিশ্বে কিন্তু এখন সার্জারি মানে ব্রেস্ট প্রিজার্ভ করেই সার্জারি করা এবং হচ্ছে। আমাদের দেশেও এটি খুবই অ্যাভেলেবল, এখন নিয়মিত করা হচ্ছে। যে ডাক্তার সাহেব, আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আমাদের প্রতিরোধমূলক কোনো কিছু করার আছে কিনা খুব সংক্ষিপ্ত আকারে আপনি যদি বলতে চান। প্রতিরোধমূলক অবশ্যই করার আছে, যেগুলো আমাদের ঝুঁকির কারণ সেগুলোকে আমাদেরকে মানে খুবই গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যের সঙ্গে যারা জড়িত তাদেরও যেমন দায়িত্বের দরকার আছে, এবং সর্বোপরি সরকার, এই ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং সর্বস্তরের জনগণ সবাই যদি সচেতন হয়, কারণ এই মহামারী যদি ছড়িয়ে যায় তাহলে একটি ব্যক্তি, একটি সমাজ, পরিবার, একটি দেশ, একটি সমাজ ধ্বংস হয়ে যাবে। অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। আমরা আসলে চাই না ব্রেস্ট ক্যান্সার, আমরা এটা প্রতিরোধ করতে চাই এবং আর্লি স্টেজে ধরা পড়ে যে চিকিৎসাগুলো সম্পূর্ণ হয়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে মূল্যবান মতামত দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাসের যেটা প্রতিপাদ্য বিষয় যে আর্লি ডায়াগনোসিস অফ ব্রেস্ট ক্যান্সার, আমরা যদি দ্রুতই ধরতে পারি এবং যদি চিকিৎসার আওতায় আনতে পারি তাহলে এ রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।